আসসালামু আলাইকুম। আমি সুমিত বলছি কানাডা টরন্টো থেকে। বাংলাদেশ বা বাংলাদেশের বাইরে থেকে যারা যেই যেখান থেকেই শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কারণ আমি প্রত্যেকটা সপ্তাহে ২টা করে ভিডিও দেই, কিন্তু এখন আমি আমার ব্যস্ততার কারণে স্পেশালি আপনাদের কাছে আমি দুঃখিত। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আই এম সরি। আমি একটা করে ভিডিও দিচ্ছি। আমি জানি অনেকে আপনারা রাগ করছেন আমার সাথে যে সুমিত ভাই আপনি তো আগে ২টা করে ভিডিও দিতেন, এখন কেন একটা করে দেন? আসলে ব্যস্ততার কারণে ভাই ২টা করে ভিডিও দেওয়া হয় না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা যারা কানাডাতে আসার জন্য অনেক দিন যাবত চেষ্টা করছেন ভিজিটর ট্যুরিস্ট ভিসাতে আসার জন্য, আপনাদের সমস্ত প্রসেসে কিন্তু আপনারা খুব কম সময়ে আপনারা আসতে পারবেন। শুধু একটা জায়গায় গিয়ে একটু দেরি হয়, সেটা হচ্ছে যে বায়োমেট্রিক এবং পাসপোর্ট যে সাবমিশন, এই পাসপোর্ট সাবমিশনের যে টাইমটা আপনারা অপেক্ষা করেন, তখনই আপনারা হতাশ হয়ে যান, আপনারা একটা ডিপ্রেশনের মধ্যে চলে যান। হ্যাঁ, সো আমি আপনাদেরকে বলবো যে এটা নিয়ে ঘাবড়ানোর বিষয় না। আপনারা কানাডাকে এত সহজভাবে নিয়েন না, কারণ আপনারা জানেন যে একবার যদি আপনাদের যে ভিসাটা সেটা রিফিউজ হয়ে যায়, আপনাদের কিন্তু পুনরায় আবার অ্যাপ্লাই করলে আপনাদের একটু সময় লাগে। আপনাদের সমস্ত পেপারসগুলো আবার চেক টেক করে রিফিউজের যে আপনার রিজনটা সেটাকে আবার নতুন করে সাজিয়ে আবার অ্যাপ্লাই করা, সমস্ত কিছুতেই কিন্তু একটু হয়রানির মধ্যে আপনাদেরকে যেতে হয়। সো আপনারা যখনই ফার্স্ট টাইম অ্যাপ্লাই করবেন, চেষ্টা করবেন যেন আপনাদের সমস্ত পেপারসগুলো ঠিক থাকে। যেমন আপনাদের লেটার অফ ইন্টেন্ট যেটা, এই লেটার অফ ইন্টেন্টটা কিন্তু ভালো থাকতে হবে, কেমন মাই ফ্রেন্ড? আর যাদের ভিসাটা রিফিউজ হয়ে গেছে তাদের কিন্তু আমি সবসময় বলি যে লেটারগুলো যে পুনরায় আপনারা ঢেলে সাজাবেন, যে লেটারগুলো সুন্দর করে লিখবেন। আপনাদের যে লেটার অফ জাস্টিফিকেশন, এটা কিন্তু আবার পুনরায় যারা রিফিউজ হয়ে যাওয়ার পর অ্যাপ্লাই করেন, আপনাদের কিন্তু এই লেটার অফ জাস্টিফিকেশন এটা কিন্তু খুব সুন্দর করে একদম ভালো করে লিখে আপনারা অ্যাপ্লাই করবেন। আর আমি সবসময় বলি যে আপনাদের এখানে নভেম্বরে কিন্তু খুব একদম দেয়ই নাই, ভিসা দেয় নাই, আর ঝুলায় রাখছে, হয়রানি একদম মানুষের মনের মধ্যে একটা আতঙ্ক, কানাডার জন্য এত কিছু করলাম, এই করলাম সেই করলাম, হ্যাঁ এখনো পর্যন্ত কোনো ভিসাই হইতেছে না, এই জায়গায় দেরি হইতেছে, ওই জায়গায় দেরি হইতেছে। সো এটা কিন্তু একটা খুবই দুঃখজনক ব্যাপার ছিল নভেম্বর থেকে, কিন্তু এখন মে মাসের পর থেকে আপনাদের কিন্তু ভিসাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিচ্ছে। হ্যাঁ, ভিজিটর ভিসা, ট্যুরিস্ট ভিসাতে দিয়ে দিচ্ছে। কি আবার অনেকে আসে যারা একা অ্যাপ্লাই করছেন, 18 থেকে 25 বছরের, আপনার স্টুডেন্ট ভিসা হোক বা ওয়ার্ক পারমিট ভিসা হোক, বা অল্প বয়সের লোকেরা কিন্তু তেমন ব্যাংক ব্যালেন্স দেখাতে পারে না, কারণ কোথা থেকে দেখাবে? তার তো কোনো আয়ের উৎস নাই। আর আয়ের উৎস যদি থাকে, এত অল্প বয়সে চাকরি করে এতগুলো টাকা সে কীভাবে জমাইছে? এগুলোও কিন্তু একটা প্রশ্নের মধ্যে চলে যায়, কেমন? সো আমি আপনাদেরকে বলবো, আপনারা যখনই কোনো ফ্যামিলি সহ যদি আপনারা অ্যাপ্লাই করেন ভিজিটর বা ট্যুরিস্ট ভিসার জন্য, আপনার জন্য টাইসটা ঠিক থাকে, এবং আপনারা এখানে যে রিজনটা, আপনারা যে আপনাদের কোন জায়গায় যাবেন, সেই প্লেসটা, এগুলো সমস্ত কিছুর জন্য ঠিক থাকে মাই ফ্রেন্ড। আপনারা যদি 5 দিন থাকেন এখানে, হ্যাঁ, কোনো হোটেল বুকিং করেন, কোনো জায়গায় ঘুরতে যান, আপনাদের যে প্রুফ অফ ফান্ডটা আছে, আপনাদের যে টাকা পয়সার অ্যামাউন্টটা দেখাচ্ছেন, তার সাথে কিন্তু এই কানাডার ঘোরা টোরা নিয়ে সব কিছুর জন্য ঠিক থাকে মাই ফ্রেন্ড, কেমন? তাহলে আপনাদেরকে ভিসাটা দিয়ে দিতে পারে যদি আপনাদের পেপারস ঠিক থাকে। আর আমি এই ভিডিওতে আপনাদেরকে এতটুকু বলবো যে যে টিপস অ্যান্ড ট্রিক্সের কথা আমি বলেছি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে যে দেখেন, ফার্স্ট অফ অল আপনারা যদি কানাডাতে ট্যুরিস্ট ভিসা বা ভিজিটর ভিসাতে আসেন, আপনাদেরকে একটা ইনভিটেশন লেটার ম্যানেজ করতে হবে, এবং যে আপনাকে ইনভিটেশন পাঠাবে তার সমস্ত ডিটেলস, সে এখানে কি করে, সে এখানে নাগরিক, নাগরিক তো অবশ্যই হতে হবে, সে কি আপনার ব্লাড রিলেটেড কেউ কিনা, বা সে কি এখানে চাকরি করতে এসেছে কিনা, পিআর না হলেও হবে, সে কি এখানে স্টুডেন্টে আছে কিনা, স্টুডেন্ট ভিসায় এসে কিন্তু অনেকে আছে, বা ওয়ার্ক পারমিট ভিসাতে এসে এখানে অনেকে আছে, দেশে ইনভিটেশন পাঠায় যে আমি এখানে আছি, আমার বাবা মাকে মিস করছি, আমার বাবা মা এখানে আসবে ঘুরতে। এই সমস্ত বিষয় যদি কোনো কেউ আপনাকে ইনভিটেশন পাঠায়, সেই ইনভিটেশন লেটার যদি আপনি আপনার ফাইলের সাথে সাবমিট করেন, তাহলে দ্রুত সময়ে আপনার ভিজিটর ভিসা হয়ে যাবে। আর যদি আপনি এখন সামার টাইম চলছে, যে কোনো
কোনো সামার বিচে হতে পারে, বা টরন্টো সিএন টাওয়ার দেখতে হতে পারে, বা নায়াগ্রা ফল দেখতে হতে পারে, বা বিভিন্ন জায়গা আছে আমি যেহেতু এই সমস্ত জায়গায় গিয়েছি, তাই আমি এই অল্প কয়েকটা জায়গার নাম জানি, তাই আমি আপনাদেরকে যদি বলি এগুলাই বলবো, কেমন? সো দেখেন, আপনারা যদি ঘুরতে আসেন ট্যুরিস্ট হিসাবে, অবশ্যই আপনাদের যে রিজন অফ ভিজিটর বা রিজন অফ ট্যুরিস্ট, কোন কোন জায়গায় যাবেন, এগুলো সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে ভালোভাবে উল্লেখ করতে হবে, এবং আপনাদের লেটারে যেই সাবমিশন করবেন, যে অ্যাপ্লিকেশন করবেন, সেখানে কিন্তু অবশ্যই লিখবেন যে আমি এই জায়গা আমার ঘোরার অনেক স্বপ্ন, আমার ঘুরতে চাই, আমি এই জায়গায় যেতে চাই, আমার ইচ্ছা এখন সামার টাইমে কেমন হয় কানাডা আমি দেখতে চাই। সো মাই ফ্রেন্ড, এটাই ছিল টিপস অ্যান্ড ট্রিক্স। দেখেন, ভিসার গ্যারান্টি কেউ দিতে পারে না। ভিসার গ্যারান্টি ইমিগ্রেশন যে অফিসার, সে যদি আপনার ফাইল, আপনার সমস্ত পেপারস একদম ঠিক থাকে, তাহলে কিন্তু দিয়ে দেবে, কেমন? এখানে অনেক ফাইল জমা পড়ে গেছে নভেম্বর থেকে এই পর্যন্ত। আপনারা জানেন, আপনারা এখন যে নতুন প্রধানমন্ত্রী বা আপনারা যাই বলেন এই দেশের হয়েছে, তিনি কিন্তু যেই ইমিগ্রেন্টসদের খুব পছন্দ করে, সেই ইমিগ্রেন্ট লাভার মাই ফ্রেন্ড। আপনারা বাংলাদেশ থেকে বা বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে যদি এখানে ট্যুরিস্ট বা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করেন, আসতে চান, হ্যাঁ, তাহলে কিন্তু এখানে বাধা দেওয়ার কেউ নেই মাই ফ্রেন্ড। কেন বাধা দিবে আপনাদেরকে? আমি বাধা দেওয়ার কেউ এখানে নেই মাই ফ্রেন্ড। আপনারা এখানে আসতে পারবেন, তার জন্য আপনাদেরকে দেখাতে হবে ভালো পরিমাণে টাকা পয়সা, ভালো পরিমাণের রিজন, একটা ঘুরতে যাওয়ার যে রিজনগুলো, সেগুলো ভালো পরিমাণে মাই ফ্রেন্ড। আমি বুঝাতে চাচ্ছি এটাই, যে আপনারা দেখেন, দুই একটা জায়গায় আপনারা ঘুরতে যাবেন, নাম দিলেন, কিছু অল্প পরিমাণে টাকা পয়সা দেখালেন, এটা কিন্তু হবে না মাই ফ্রেন্ড। এটা বড় দেশ, সো আপনারা যদি এখানে দেখাতে পারেন, তাহলে কিন্তু এরা মনে করবে যে এই ফ্যামিলিটা, এই লোকটা এখানে এসে ঘুরলে আমাদের দেশের কিছু প্রফিট হবে, এখানে কিছু মুনাফা হবে, এরকম চিন্তা ভাবনা করে তারপরে হয়তো বা যদি ভিসা দিতে চায় দিল, আর না যদি দেয় আবার পুনরায় অ্যাপ্লাই করবেন। আমি বলে দিচ্ছি, যাদের ভিসাটা একবার রিফিউজ হয়ে যায়, রিফিউজের যে কারণটা, সেটা কিন্তু অবশ্যই দেখবেন, এবং সেটা পুনরায় ঠিক করে আবার অ্যাপ্লাই করবেন। আপনাদের যে টাইসটা, সেটা যেন ঠিক থাকে। আপনাদের যে জাস্টিফিকেশন লেটারটা হবে, যদি রিফিউজ হয়ে যায়, তাহলে সেটা সুন্দর করে দিবেন, কেমন? আর যারা ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন, এখন দেখেন, ওয়ার্ক পারমিটে আসলে আপনাকে মিনিমাম 30 বছরের একটা, আপনি পুরুষ হন বা মহিলা হন, একজন মানুষ হতে হবে। কারণ দেখেন, কানাডাতে আপনি যদি আসেন, কানাডাতে আপনাকে আসার জন্য চাকরি দিলে কেউ আপনাকে দেখবে আপনার স্কিল লেভেল, আপনার ওয়ার্কের, আপনার পারফরমেন্স লেভেল, আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স। এগুলো আমি আগের ভিডিওতে বলেছি। এই ভিডিওতে শুধু আমি এতটুকুই বলবো যে আপনারা যারা এই অল্প বয়সের লোকেরা অ্যাপ্লাই করেন, দুই একটা জায়গায় ট্রেনিং করে ভুয়া সার্টিফিকেট বানিয়ে অ্যাপ্লাই করেন, আপনারা মনে করেন যে কানাডা খুব হালকা একটা দেশ, নাকি দিলেই হয়ে যাবে। না ভাই, এখানে অনেক কিছু ঘেটে আপনাকে দেখবে। এমনকি আমি বলে দেই, আপনারা যদি কোনো ভুয়া সার্টিফিকেট বা ভুয়া আইএলস বা ভুয়া কোনো কিছু দিয়ে এখানে আসেন, যদি ভিসা হয়েও যায়, এখানে আসার পরে কিন্তু আপনাকে মিনিমাম 3 মাস ওরা দেখবে, কেমন? আপনাকে ট্রায়ালের মধ্যে রাখবে, একটা ট্রেনিং পিরিয়ড চলবে। যদি আপনাকে মনে করে, তাহলে কিন্তু আপনাকে ওরা ফায়ার করে দেবে। এখানে আপনি এই দেশের নাগরিকদের যদি ফায়ার করে দেয়, তাহলে 2 মাসের বেতন দেয়। যেমন ধরেন, আপনাকে আজকে বললো কালকে থেকে আইসেন না, তাহলে এরপরের যে 2 সপ্তাহের বেতন, সেটা ওকে দিতে হবে। কিন্তু আপনাকে তো দিতে হবে না, কেমন? আপনাকে বের করে দিলে আপনাকে বলবে যে এই লোক ভুয়া সার্টিফিকেট দিয়ে আসছে, মিথ্যা কথা বলে আসছে, এই লোকের আমার দরকার নাই, আমি যে স্কিল লেভেল, যে পারফরমেন্স লেভেলের লোক খুঁজতেছি, সেই লোক না, সে মিথ্যা কথা বলে আসছে। সো আপনি আসার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে আসবেন। এখন কিন্তু এই দেশে অ্যাসাইলাম ক্লেম করতেও কিন্তু আপনি বিপদে পড়তে পারেন। আপনি ভিজিটর ভিসাতে আসেন বা ট্যুরিস্ট ভিসাতে আসেন, অ্যাসাইলাম ক্লেম করলে আপনি বিপদে পড়বেন, কারণ অ্যাসাইলাম ক্লেম আপনি করতেই তো পারবেন না। আপনি কিভাবে করবেন? আপনাকে একটা আপনি যদি কেউ পলিটিক্যাল হন, যে দেশে আপনার বিপদ, আপনি এই দেশে আসছেন, আপনি যেতে পারতেছেন না, তাহলে ঠিক আছে। আবার অনেকে আছে ফেসবুকে, মনে করেন যে সেই লেভেলের ছবি দিয়ে আপলোড করে রাখছে, এখানে এসে এসএলএম ক্লেম করছে, ওরা ফেসবুক ঘাটায় দেখছে যে এই দেশের তো এই দেশে আইসা ওই দেশে যাইতে চাইতেছে না, সো ওই দেশের তো এর অবস্থা ভালোই, সে তো মিথ্যা কথা বলতেছে।
সো আপনাকে 10 বছরের জন্য ব্যান করে দেবে কানাডা থেকে। আর কানাডা থেকে ব্যান করে দেওয়া মানে আপনি অন্য দেশে যদি যাইতেও চান, আপনার কিন্তু অবস্থা খারাপ ভাই। আপনার মনে করেন যে আমি এগুলা নিয়ে কথা বলতে চাই না। এই ভিডিওতে ট্যুরিস্ট ভিসা, ভিজিটর ভিসা আর ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কথা বললাম। আপনারা যারা চাকরি খুঁজতে চাইতেছেন, অনেকে আমাকে লিখছেন যে ভাই চাকরি কোথায় খুঁজবো, জব অফার লেটার কীভাবে ম্যানেজ করবো, কে দিবে, এগুলো জব অফার লেটার কীভাবে ম্যানেজ করবেন, চাকরি কোথায় খুঁজবেন, এগুলো নিয়ে আমি অনেক ভিডিও দিয়ে রাখছি ভাই, সারি সারি ভিডিও। এই যে উপরে আমি আই বাটনে আমার প্লে লিস্টের যে লিঙ্ক সেটা দিয়ে রাখলাম, অবশ্যই দেখে নিন কেমন। আর আমার কথাবার্তা লেভেল একটু অন্যরকম, অনেকে আছে এরকম কথা পছন্দ করেন না। যারা পছন্দ করেন না তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিলাম। আর আমার এই চ্যানেলে যারা নতুন বা পুরাতন এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, ভাই প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, হ্যাঁ। আর কমেন্টসে আপনাদের যে মূল্যবান মতামত, আপনাদের যে কোশ্চেনগুলো, এগুলো কিন্তু অবশ্যই কমেন্টসের মধ্যে লিখবেন। আমি শেয়ার করার কমেন্টসগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন কেমন। আর আমাকে থ্যাঙ্কস অপশনে গিফট করতে চাইলে করতে পারেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। দেখা হবে পরের ভিডিওতে কেমন। টাটা, বাই বাই।